আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে এই করোনা মহামারী দিনগুলোতে আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন। আমি ধন্যবাদ জানাই সবার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার এবং শিফট ইনচার্জ মহোদয়দেরকে এবং আমার সহকর্মীবৃন্দদেরকে। আজকে যারা এই ক্লাসগুলো নেয়ার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। তো নবম শ্রেণীর শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাসটি দেখছো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং তোমাদের যে সকল বন্ধুরা আজকের ক্লাসে যোগদান করতে পারে নাই তাদেরকে তোমরা জানিয়ে দিবে এবং ক্লাসটি শেয়ার করে দিবে। এবং যারা আজও আহমেদ বাওয়ানী একাডেমি স্কুলের অনলাইন ক্লাস সম্পর্কে জানে না তাদেরকে তোমরা জানিয়ে দিবে, যাতে করে তারা এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে। আজ আমি যে বিষয়টি পাঠদান করব সেটা হল দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য নিয়ে আমি আলোচনা করব। তোমরা ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করবে। আমরা ক্লাসটি শুরু করছি। তোমরা দেখছো যে আমার পরিচয়, আমি আর দ্বিতীয়বার আমার পরিচয় বললাম না। পাঠ পরিচিতি। নবম ও দশম শ্রেণী, বিষয় ফিনান্স ও ব্যাংকিং। শ্রেণী নবম দশম, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, পাঠ শিরোনাম তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। আজকে আমি তোমাদেরকে এই তৃতীয় অধ্যায়ের অর্থের সময়মূল্য অধ্যায়টি পাঠদান করব। তোমরা গুরুত্ব সহকারে দেখো। প্রথমে আমি কয়েকটি ছবি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এই ছবিগুলো দেখো মনোযোগ সহকারে। এখানে একটি ছবি দেখা যাচ্ছে যে যেখানে একটু পানি জমে আছে এবং বিশাল মানে অনেক বড় একখানে জায়গা, বিস্তীর্ণ জায়গা, পাশে বন দেখা যায়। এখানে একেবারেই জমি উঁচু নিচু, কোনো কোনো জায়গায় উঁচু নিচু আছে, ছোটোখাটো পাহাড়ি অঞ্চলের মতো দেখা যায়। আসলে এটা কোনো পাহাড়ি অঞ্চল নয়, এটা হলো ঢাকার ভিতরে মিরপুরের একটি জায়গা। এই জায়গাটা প্রাথমিক অবস্থায় যখন ক্রয় বিক্রি হয় তখনকার অবস্থা, তার কিছুদিন পরের অবস্থা হলো এটি, তার কিছুদিন পরের অবস্থান হলো এটি, এবং তার কিছুদিন পরের অবস্থান হলো এটি। সেই জায়গাটি আজকে মানুষের স্বপ্ননগর হিসেবে মানুষের মনে কাজ করছে। তো এরকম আমরা এই ছবিটার প্রাথমিক অবস্থা আমরা যাই 1990 সাল। এখানকার প্রতি শতাংশ জমির দাম 5,000 টাকা। তার থেকে 10 বছর পরে এসে 2000 সাল, প্রতি শতাংশ জমির দাম 50,000 টাকা। তার থেকে আরও 10 বছর পরে এসে, অর্থাৎ শুরু থেকে 20 বছর পরে এসে প্রতি শতাংশ জমির দাম দাঁড়ালো 5 লক্ষ টাকা। এবং তারপরও আরও 10 বছর, অর্থাৎ মোট 40 বছর পরে এসে জমির দাম দাঁড়ালো 50 লক্ষ টাকা প্রতি শতাংশ। তাহলে এই যে এখানে কিছু সময় অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের পরিবর্তন হয়েছে, এটাকে বলা হয় অর্থের সময়মূল্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আজ আমাদের পাঠের বিষয় কী হবে। আজ আমাদের পাঠের বিষয় হবে অর্থের সময়মূল্য নির্ধারণ, কিভাবে অর্থের সময়মূল্য নির্ধারণ করতে হয়।
একটি জমির দাম ধীরে ধীরে ক্রমান্বয়ে সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন বাড়তে লাগলো, তখন ওই এলাকার সোশ্যাল কালচার, অর্থনৈতিক অবস্থা সব কিছুই উন্নত হলো এবং পরিবর্তন হলো। আর অর্থনৈতিক যেই পরিবর্তন, এটাকে বলা হয় অর্থের সময় মূল্য। সময়ের সাথে সাথে অর্থেরও পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা এই অধ্যায় থেকে শিখব, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে, অর্থের সময় মূল্য কী তা বলতে পারবে, অর্থাৎ অর্থের সময় মূল্য কীভাবে পরিবর্তিত হয়, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থেরও যে পরিবর্তন হয়, অর্থের মূল্য যে বেড়ে যায় তা বলতে পারবে, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে পারবে, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে পারবে। এটি হলো আমাদের আজকের শিখন ফল। আলোচনার শেষে শিক্ষার্থীরা এগুলো বলতে পারবে, লিখতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। অর্থের সময় মূল্য কি? আমরা সবাই জানি, সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়। বর্তমানের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার চেয়ে অধিক মূল্যবান ও পছন্দনীয়। এই ধারণা কি অর্থের সময় মূল্য ধারণা বলা হয় বা অর্থের সময় মূল্য বলা হয়। অর্থাৎ সময় যখন পরিবর্তন হয় তখন অর্থেরও পরিবর্তন হয়। পূর্বের সময় যা ছিল তার থেকে পরবর্তীতে সময় একটু উন্নত কিংবা বৃদ্ধি পাওয়া, এই যে পরিবর্তন, এটাই সর্বজন গ্রহণযোগ্য এবং অধিক মূল্যবান এবং সকলের কাছে পছন্দনীয়। আর এই পছন্দনীয় বা এই চিন্তা চেতনা বা ধারাটিকে হলো অর্থের সময় মূল্যের ধারণা। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই বলে অর্থের সময় মূল্য। তাহলে অর্থের সময় মূল্য কী বা অর্থের সময় মূল্য কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা করি তোমরা যদি এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে কোনো সমস্যা হবে না এবং তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না এবং বইগুলো পড়ে তোমরা মজা পাবে। আমরা অর্থের সময় মূল্যের ধারণা কি এটা আমরা একটু আলোচনা করি। মনে করো আমি তোমাকে আজ 100 টাকা দেব, অথবা আগামী 1 বছর পর 100 টাকা দেব। এখন যদি তোমাকে 100 টাকা দেই, অথবা আজকের দিন থেকে শুরু করে ঠিক 1 বছর পর তোমাকে 100 টাকা দেব, তুমি কোনটি নেবে? নিশ্চয়ই তুমি হাত পেতে বলবে, স্যার আজকে আমাকে টাকা দেন, আজকে 100 টাকা দেন, এটাই বলবে, তাই না? কেনই বা তুমি বলবে না? অবশ্যই তুমি আজ 100 টাকা নিতে চাইবে, কারণ তুমি আগামী 1 বছর অপেক্ষা করতে চাইবে না। কারণ আগামী 1 বছর কোনো গ্যারান্টি নেই তোমার কাছে, এজন্য তুমি আজকে 100 টাকা নিতে চাইবে। আমরা একটু আগে দেখি যে কেনই বা অপেক্ষা করবে। যদি তুমি আজই 100 টাকা পেয়ে যাও, তাহলে 1 বছর অপেক্ষা কেন করবে? এটা সবার মনেই প্রশ্ন থাকে। এখানে তুমি বর্তমানকে বেশি পছন্দ করেছ এবং সবাই বর্তমানকে বেশি পছন্দ করে, যেটা আমরা সবাই করি। কিন্তু তোমাকে যদি আগামী 1 বছর অপেক্ষা করার জন্য কোনো বাড়তি মূল্য বা পুরস্কার দেওয়া হয়, তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই তুমি আজকের দিন থেকে পরবর্তী দিনে বেটার কিছু পেতে চাইবে। কারণ আজকে যা পাবে তার থেকে অধিক মূল্য যদি তুমি কিছু পাও, তাহলে তুমি 1 বছর কেন 10 বছর হলেও তুমি অপেক্ষা করবে। এটা আমাদের সকলের মনেই থাকে। যদি পরবর্তীতে ভালো কিছু পাওয়া যায়, তাহলে অপেক্ষা করতে কারো বাধা নেই। যেমন তোমাকে যদি আমি আজ 100 টাকা দেই, অথবা আগামী 1 বছর পর 120 টাকা দেই, তুমি কোনটি গ্রহণ করবে? আজকের 100 টাকা তুমি যদি সঠিকভাবে নিয়ে কাজে লাগাতে পারো, বিনিয়োগ করতে পারো, এটা দিয়ে পরিচালনার মাধ্যমে যদি তুমি আয় করতে পারো, সেটা তোমার হয়তো 1 বছর পরে 110 টাকা হতে পারে, 115 টাকা হতে পারে, 120 টাকাও হতে পারে, অথবা পুরো টাকাটাই তোমার খরচ হয়ে যেতে পারে।
সেখানে যদি আমি বলি তোমাকে গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহকারে 1 বছর পরে তোমাকে আমি 120 টাকা দেব, তাহলে নিশ্চয়ই তুমি 120 টাকা গ্রহণ করতে চাইবে 1 বছর পরে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, আজকের 100 টাকা চেয়ে আজকের যে 100 টাকা সেই 100 টাকার পরিবর্তেই আমি কিন্তু 120 টাকা তোমাকে 1 বছর পরে দেব। তাহলে এর থেকে আমরা বুঝি যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এক নয়। আজকের টাকা 1 বছর পরের টাকা সমান নয়। আজকের 100 টাকা 1 বছর পরে সেটা 110 টাকা হতে পারে, 120 টাকা হতে পারে। আমরা আরও একটু দেখি যে এখানে তুমি দ্বিতীয় বিকল্পটি গ্রহণ করতে চাইবে, যেটা আমি বলেছি, অর্থাৎ 120 টাকা নেবে, কারণ তুমি 1 বছর পর অপেক্ষা করার জন্য 20 টাকা বেশি পাবে। এই বেশি পাওয়ার জন্য তুমি 1 বছর পর্যন্ত অপেক্ষা করবে। এই অতিরিক্ত 20 টাকাই হলো অর্থের সময় মূল্য, যেটি সার্বজনীনভাবে সুদ নামে পরিচিত। আর এই সুদের কারণে অর্থটা বেড়ে যায়। তাহলে তোমরা অর্থের সময় মূল্যের ধারণাটি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছ, এটা আমার বিশ্বাস। অর্থের সময় মূল্যের গুরুত্ব আমরা একটু দেখি যে ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে এই অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রয়োজন। ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনায় বলা যায়। সুযোগ ব্যয়, আমরা সুযোগ ব্যয়টা একটু দেখি যে সুযোগ ব্যয়টা কী। সুযোগ ব্যয়টা হলো তোমার কাছে 2টা কিংবা 2-এর অধিক সুযোগ তোমার কাছে আসতে পারে। মনে করো তুমি কিছু জমি কিনবা, অথবা ফ্ল্যাট ক্রয় করবা, অথবা ব্যাংকে টাকা জমা রাখবা। তুমি যদি জমি ক্রয় করো আজ, তাহলে সেখানে দিন দিন জমির দাম বাড়তে থাকবে, এবং ব্যাংকে যদি তুমি টাকা জমা রাখো তাহলে তোমার টাকার একটি নির্দিষ্ট পরিমাণে সুদ আসবে। এই সুদের পরিণামে তোমার টাকার মূলধনটা বৃদ্ধি পাবে। মূলধন এবং সুদ দুইটা একত্রিত টাকা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কোথায় বিনিয়োগ করব? ব্যাংকে নির্দিষ্ট হার সুদে, নাকি আমরা জমি ক্রয় করব, নাকি ফ্ল্যাট ক্রয় করব? যদি আমরা সেখানে জানি যে একটি জমির ক্রয় মূল্য 10 বছর পর দ্বিগুণ হবে, কিন্তু সেখানে 10% সুদে কিংবা 8% সুদে যদি ব্যাংকে টাকা রাখি, তাহলে আমার মূলধনের দ্বিগুণ হবে না। যদি আমরা জানি, তাহলে আমরা নিশ্চয়ই জমি ক্রয় করব। আর যদি না জানি, তখন আমরা দোটানার মধ্যে পড়ব। কিন্তু আমাদের পাঠ্যপুস্তক বইয়ে রুল 72 নামে একটি রুল আছে, যেটা মূল্য যদি দ্বিগুণ হয় তখন আমরা রুল 72টা ব্যবহার করি। রুল 72কে যদি আমরা মেয়াদ দিয়ে ভাগ করি, তাহলে সুদের হার পাওয়া যাবে। সুদের হার দিয়ে যদি ভাগ করি, তাহলে মেয়াদ পাওয়া যাবে, অর্থাৎ বছরটা পাওয়া যাবে। তাহলে আমরা সেখানে আমাদের সূত্রর মাধ্যমে ক্যালকুলেশন করে আমরা দেখব যে আমরা বিনিয়োগটা কোথায় করব। কারণ একটা জায়গায় বিনিয়োগ করলে আর একটা বিনিয়োগের সুযোগ আমাদের ত্যাগ করতে হবে, সুযোগ হারাতে হবে। একই সাথে একই পরিমাণে মূলধন 2টা জায়গায় বিনিয়োগ করা যাবে না। আমি টোটাল মূলধনকে বলছি যে একটা জায়গায় আমরা কোথায় ব্যাংকে বিনিয়োগ করব, নাকি জমি ক্রয়ে বিনিয়োগ করব। যদি আমরা দেখি সেই দ্বিগুণ মূল্যকে, যেহেতু ব্যাংকের টাকার নির্দিষ্ট সুদ দেওয়া আছে, ব্যাংকের টাকা নির্দিষ্ট সুদ দেওয়ার কারণে যদি সেখানে টাকা দ্বিগুণ না হয়, আর যদি আমরা রুল দিয়ে যদি সূত্র ক্যালকুলেশন করে যদি দেখি আমরা সেখানে আমাদের পার্সেন্টেজটা ব্যাংকের পার্সেন্টেজ থেকে বেশি আসে, তাহলে আমরা কোথায় কিনব? তাহলে আমরা জমি ক্রয় করব। আর যদি কম আসে, তখন আমরা ব্যাংকে বিনিয়োগ করব। এভাবে আমরা বিনিয়োগ করব। তারপরে প্রকল্প মূল্যায়ন, বিভিন্ন প্রকল্পে মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা এই অর্থের সময় মূল্যের অঙ্ক করে থাকি। এখানে সম্পূর্ণটা এই অর্থের সময় মূল্য আসবে না, আমরা এটি মূলধন বাজেটে দেখাবো। তো একটু বলি যে প্রকল্প মূল্যায়ন, আমরা একাধিক প্রকল্পের ক্ষেত্রে কোথায় আমরা বিনিয়োগ করব, সেখানে বিভিন্নভাবে আমরা এই প্রকল্প মূল্যায়ন করব আমাদের অঙ্কের মাধ্যমে, যে আমরা দেখব যে কোন প্রকল্পটি আমাদের ভালো অপরচুনিটি বা সুযোগ আছে, আমরা সেখানে এই বিনিয়োগ করব।
যার কারণে আমাদের প্রকল্প মূল্যায়ন করার ক্ষেত্রে অর্থের সময় মূল্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঋণ গ্রহণ সিদ্ধান্ত। একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে হয়। যখন মূলধনের ঘাটতি দেখা যায় তখন আমরা ঋণ গ্রহণ করি, আর এই ঋণ গ্রহণ যখন করি তখন এই ঋণ পরিশোধের ক্ষমতা কতটুকু থাকে এটি যাচাই করার জন্য অর্থের সময় মূল্যের গুরুত্ব অন্যতম। তাহলে আমরা এই নবম ও দশম শ্রেণীতে আমরা এই তিনটি গুরুত্বকে আমরা দিয়ে থাকি, যে এই তিনটির মাধ্যমে আমরা অর্থের সময় মূল্যকে গুরুত্ব প্রদান করে থাকি। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, এ আশা করি আমি, যে আমরা কেন অর্থের সময় মূল্যের প্রতি গুরুত্ব দিব। ভবিষ্যৎ মূল্য বার্ষিক চক্রবৃদ্ধি, অর্থাৎ আজকের আমার টাকা, আমরা সূত্র 1 দিই। এখানে এফ বি ইকুয়াল পিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন, এটা আমাদের একটা সূত্র। এখানে কি দাঁড়ালো, আমরা এখানে দেখি যে এফ বি ইকুয়াল ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু, পিবি ইকুয়াল বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, আই ইকুয়াল সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, এন ইকুয়াল বাৎসরিক মেয়াদ অর্থাৎ কত বছর, নাম্বার অফ ইয়ার। সূত্র নম্বর 1 আমি 1 কেন দিয়েছি, বইতে এটি নাম্বারিং করা দেখে আমিও এখানে নাম্বারিং করে দিয়েছি তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। ভবিষ্যৎ মূল্য বার্ষিক চক্রবৃদ্ধি মূল্য, এটা আমরা সূত্রের সাহায্যে আমরা এগুলো বের করব। এই যদি এরকম কথা থাকে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করো, সেটা বার্ষিক চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এবং এই সূত্র ব্যবহার করার পরে আমরা এই সাইডে নোটটাও লিখে দিব, মান বসাবো, তারপরে আমরা অঙ্কের মধ্যে বসে ক্যালকুলেশন করে দিব। আমরা একটি অঙ্ক দেখি, ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ধারণ করব। 10% সুদে এখন 100 টাকা ব্যাংকে জমা রাখা হলো, 2 বছর পর ব্যাংকে 121 টাকা ফেরত দিল। অর্থাৎ আজ যদি আমি 100 টাকা ব্যাংকে জমা রাখি, 2 বছর পর ব্যাংক আমাকে 121 টাকা দেবে, কিন্তু সেখানে বাৎসরিক সুদের হার ছিল 10%। আমরা একটু সমাধানটা দেখি। এটি নিম্নরূপে নির্ণয় করা যাবে। প্রথমে আমরা সূত্রটি লিখব, তারপরে আমরা সূত্রের বিশ্লেষণ ব্যাখ্যাগুলো লিখব। বর্তমান মূল্য, এখানে বর্তমান মূল্য আমার 100 টাকা, পিবি ইকুয়াল টু 100 টাকা। সুদের হার হলো 10% বা 0.10। বাৎসরিক মেয়াদ হলো 2 বছর, বাৎসরিক মেয়াদ এন অর্থাৎ টোটাল বছর আমার টাকাটা বিনিয়োগ করা থাকবে 2 বছর। এখন আমার ভবিষ্যৎ মূল্য এ বি বের করতে হবে। এই যে মানগুলো দেওয়ার পর আমরা এখানে বসিয়ে দিব। পিবি 100, 1-এর মান 1, তাহলে আয়ের মান মানে সুদের হার 0.10 এবং পাওয়ার এনের জায়গায় 2। আমরা বসানোর পর এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে আমাদের রেজাল্টটা চলে আসছে 121 টাকা। অর্থাৎ এখানে 2 বছর পর 121 টাকা আমরা ফেরত দিল। অর্থাৎ এই যে 121 টাকা কিভাবে আসে সেটা আমরা বের করেছি। এখানে কিন্তু 121 টাকা বের করা আছে, কিন্তু পরীক্ষার খাতা প্রশ্নে এই 121 টাকা থাকবে না, শুধু বলা থাকবে 2 বছর পর ব্যাংক কত টাকা ফেরত দিবে। আমাদের 121 টাকা কিন্তু বের করে নিতে হবে। তাহলে এভাবে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। আশা করি তোমরা ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছ। এবারে বর্তমান মূল্য বার্ষিক বাট্টাকরণ, বর্তমান মূল্য নির্ধারণ ও বার্ষিক বাট্টাকরণ আমরা সূত্র 2 দিয়ে ব্যবহার করবো। এটা পিবি ইকুয়াল টু এ বি বাই 1 প্লাস আই পাওয়ার এন, এটি সূত্র। এটার ব্যাখ্যাটা আমরা দেখি। এখানে এ বি ভবিষ্যৎ মূল্য, পিবি বর্তমান মূল্য, আই সুদের হার, এন বাৎসরিক মেয়াদ। আমরা একটু অঙ্ক দেখি। বর্তমান মূল্য নির্ণয়। 10% সুদে এখন কত টাকা ব্যাংকে জমা রাখলে 2 বছর পর ব্যাংকে 121 টাকা ফেরত দিবে। অর্থাৎ 121 টাকা আমার ভবিষ্যৎ মূল্য, এটা আমার জানা আছে। 10% সুদ জানা আছে এবং সময় 2 বছর জানা আছে, কিন্তু বর্তমানে কত টাকা রাখতে হবে সেটি আমার জানা নেই। আমি সেটি বের করব। এটি নিম্নরূপে নির্ণয় করা যাবে। পিবি ইকুয়াল এ বি বাই 1 প্লাস আই পাওয়ার এন, এটি হলো আমাদের সূত্র। এখানে আমরা ব্যাখ্যাটা দেখি যে
ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 121 টাকা, সুদের হার দেওয়া আছে 10%, অর্থাৎ 0.10। বাৎসরিক মেয়াদ দেওয়া আছে n = 2 বছর। আমরা এখানে বসিয়ে দিই বর্তমান মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আজকে আমার কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে সেটি আমার বের করার কথা। আমরা এখানে FB 121 টাকা সব বসালাম, এক, আর আয়ের মান বসালাম, এনের মান বসালাম, বসানোর পরে আমাদের রেজাল্টটা দাঁড়ালো 100 টাকা। তাহলে আজকে যদি আমরা 100 টাকা ব্যাংকে জমা রাখি তাহলে আমার 2 বছর পরে আমি 121 টাকা ফেরত পাবো। তাহলে এটা ভবিষ্যৎ মূল্যের বাট্টাকরণের মাধ্যমে আমরা এটা বর্তমান মূল্য নির্ধারণ করতে পেরেছি, নির্ণয় করতে পেরেছি। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা এগুলো নির্ণয় করতে পারবে। এভাবে আমরা অনেক বড় বড় অঙ্ক সলভ করতে পারবো। এবারে যে জিনিসটা আমরা দেখব একটু গুরুত্ব সহকারে তোমরা দেখো, যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। একাধিকবারটা কি? বছরের যদি সূত্র নম্বর 3 আমরা ব্যবহার করব FB = PB I × 1 + I/m পাওয়ার n × m। আমরা ব্যাখ্যাটা একটু দেখি। এখানে FB ভবিষ্যৎ মূল্য, PB বর্তমান মূল্য, I সুদের হার, n বাৎসরিক মেয়াদ, আর m বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে আমরা ব্যাখ্যাটি পরিপূর্ণ বলে জানলাম। এটা আমাদের সূত্র। এই সূত্রের আন্ডারে আমরা একটা অঙ্ক দেখব। মনে করো আশিক আজকে একটি ব্যাংকে সঞ্চয় হিসাবে শতকরা 10% হার সুদে 1000 টাকা জমা রেখেছে। আশিকের সঞ্চয় হিসাবে 5 বছর পর মোট কত টাকা জমা হবে যদি সুদের চক্রবৃদ্ধিকরণ হয়? অর্ধবার্ষিক, ত্রৈমাসিক এবং দ্বিমাসিক এবং মাসিক ভিত্তিতে আমরা মূল্যগুলো নির্ণয় করব। আমরা দেখি এখানে কয়েকটি রিকোয়ারমেন্ট আছে। একটা হলো অর্ধবার্ষিক, অর্থাৎ বছরে 2 বার যদি বাট্টাকরণ করা হয়, চক্রবৃদ্ধিকরণ করা হয়। ত্রৈমাসিক যদি দেওয়া হয় অর্থাৎ 3 মাস পর পর। দ্বিমাসিক অর্থাৎ 2 মাস পর পর। মাসিক অর্থাৎ প্রত্যেক মাসে যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্যটা কী হবে সেটা আমরা নির্ণয় করব। এখানে FB, এখানে বর্তমান মূল্য PB = 1000 টাকা, অর্থাৎ বর্তমানে 1000 টাকা দেওয়া আছে। সুদের হার দেওয়া আছে 10% এবং বাৎসরিক মেয়াদ দেওয়া আছে 5 বছর। বছরের চক্রবৃদ্ধি সংখ্যা 2, অর্থাৎ প্রথমে বলা আছে অর্ধবার্ষিক। আমরা অর্ধবার্ষিকটা প্রথমে ক্যালকুলেশন করব। অর্ধবার্ষিক ক্যালকুলেশন করার পর আমরা ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করব। অর্থাৎ PB 1000, 1 আয়ের মান এই 0.10 এবং m এর মান 2, অর্থাৎ বছরে 2 বার দিব। n এর মান 5 এবং m এর মান 2, অর্থাৎ বছরে যতবার আমরা দিব ততবার হবে m এর মান। তারপর আমরা ক্যালকুলেশন করে দেখলাম 1628.89 টাকা আমার ভবিষ্যৎ মূল্য। যদি আজকে আমি 1000 টাকা জমা রাখি তাহলে 2 বছর পরে, 5 বছর পরে তাহলে আমি 1628.89 টাকা পাবো ভবিষ্যতে। এটা আমরা অর্ধবার্ষিকটা করেছি। সেম আমরা একটু ত্রৈমাসিক দেখি। প্রশ্ন এটাই, সূত্র একই, শুধু আমরা এখানে একটু ব্যতিক্রম হবে। আমাদের বর্তমান মূল্য PB ঠিক থাকবে, সুদের হার ঠিক থাকবে, বাৎসরিক মেয়াদ ঠিক থাকবে, শুধু বছরের চক্রবৃদ্ধি সংখ্যা পরিবর্তিত হবে। m = কত? ত্রৈমাসিক 4 বার। m = 4, অর্থাৎ তাহলে ভবিষ্যৎ মূল্যটা কত? যদি আমরা m এর মানটা 4 করি, শুধুমাত্র PB 1000 ঠিক আছে, 1 ঠিক আছে, আয়ের মান ঠিক আছে, শুধু m এর মান পরিবর্তিত হয়ে 4 হয়েছে। সেক্ষেত্রে আমাদের কি হবে? তাহলে আমরা যদি 4 বার দেই বছরে তাহলে 1638.62 টাকা পাবো। যদি বছরে আমরা 4 বার দেই তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্যটা দাঁড়াবে
1638.62 টাকা। তেমনিভাবে যদি আমরা ত্রৈমাসিক দ্বিমাসিক যদি যাই, আমাদের দ্বিমাসিক সব ঠিক আছে, শুধু আমাদের এখানে এম এর মানটা পরিবর্তন, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা 6, অর্থাৎ 2 মাস পর যদি আমরা দিতে থাকি তখন আমাদের ভবিষ্যৎ মূল্য কি হবে? তাহলে আমরা দেখতেছি যে ভবিষ্যৎ মূল্য আমাদের হবে এম এর জায়গায় শুধু 6 আর সব অপরিবর্তিত থাকবে। তখন আমাদের ভবিষ্যৎ মূল্যটা দাঁড়াবে 1641.94 টাকা। অর্থাৎ আমরা যত বেশি বার দেব আমাদের মূল্যটা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। এভাবে আমরা দ্বিমাসিক অর্থাৎ বছরে 12 মাস যদি 2 মাস পর দিতে থাকি তাহলে আমরা 6 বার দিব। এভাবে আমরা মাসিক যদি দেই, সব সূত্র ঠিক আছে, সব কিছু ঠিক থাকবে, শুধু এম এর মানটা পরিবর্তিত হবে, এম এর মান 12। প্রত্যেক মাসে যদি আমরা একবার করে দেই তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্যটা কী দাঁড়ায়? আমরা দেখি শুধু এম এর জায়গায় 12, এম এর জায়গায় 12, তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্যটা দাঁড়ালো 1645.3 টাকা। তাহলে আমরা বছরে একাধিকবার যদি চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন আমাদের সূত্রের শুধু এম এর মান পরিবর্তন হবে, বছরে যতবার আমরা দিব ততবার লিখতে হবে এম এর জায়গায়। তারপরে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে আমাদের দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে বেড়ে গেছে, আমাদের ভবিষ্যৎ মূল্য পেয়ে যাব। এভাবে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কীভাবে বছরে একাধিকবার বাট্টাকরণ করা হয়। এবার তোমাদেরকে আমি কিছু জিজ্ঞেস করি যে একক কাজ আমি যেগুলো আলোচনা করেছিলাম শুরুতে, আমি ক্লাসের অর্থের সময় মূল্য কি বুঝো, অর্থাৎ অর্থের সময় মূল্য বলতে কি বুঝো এটা তোমরা একটু বলো, এবং সুযোগ ব্যয় কি এটি, এবং এবার দলগত কাজ শতকরা 10% হারে বর্তমান 3000 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? তাহলে তোমরা সূত্র 1 ব্যবহার করে এটা তোমরা সবাই করবে, দেখবে যে 3000 টাকার বর্তমান মূল্য 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য বেড়ে যাবে। মূল্যায়নটাকে দেখি। নাম্বার 1, এফ বি দ্বারা কি বোঝায়? তোমরা এফ বি দ্বারা আমি পড়িয়েছি, তাহলে এফ বি দ্বারা কী বোঝায়? ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। পি বি দ্বারা কী বোঝায়? প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি লেখো। ভবিষ্যৎ মূল্যের নির্ণয়ের সূত্রটি 2 ধরনের হবে, সেটি আমরা 2 ধরনের আমি দেখিয়েছি, বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে আর বছরে একবার দেওয়ার মাধ্যমে। দুটো সূত্রেরই প্রয়োগ আমি দেখিয়েছি। বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি বলো যে একেবারে 1 নম্বর সূত্রটা তোমরা লিখবে। এবারে তোমরা বাসায় এই অঙ্কগুলো দেখার পর তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের পর তোমরা বাড়ির কাজটি করবে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করে নিচের সমস্যাটি এর সমাধান করে আনবে। সুদের হার 10% হলে বর্তমান 10,000 টাকার 5 বছর পর ভবিষ্যৎ মূল্য কত হবে? এটি তোমরা বাসায় বসে নিজেরা করার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে এই অর্থের সময় মূল্যের পরবর্তী অংশে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।